ঠিক 1 ঘন্টা আগে নিউজ 18 বাংলা আপনাদের জানিয়েছিল বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে জানিয়ে দিয়েছেন তিনি দল ছাড়লেন। কেন ছাড়লেন? প্রতিনিধি অরুণিমা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অরুণিমা, একটু জানতে চাইবো কি ব্যাখ্যা দিয়েছেন তিনি বিজেপি ছাড়ার। দেখো অতনু, আমরা টুইটারের মাধ্যমে আজকে যেরকম জানতে পেরেছি বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তিনি মনে করছেন বাংলার উন্নয়ন করার সম্পর্কে সদিচ্ছে নেই বিজেপির। এই কারণেই তিনি এই দল থেকে ছেড়ে এই দলের সঙ্গ ছাড়লেন এবং তিনি যা ভেবে বিজেপি যোগদান করেছিলেন তা তিনি পাননি। অসন্তোষ রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মনে, সে কারণেই সরে আসা। ধন্যবাদ অরুণিমা। মার্চে যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং সেই সময়ের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। মার্চ থেকে নভেম্বর এর মাঝে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বিধানসভায়। 2021 বিধানসভা ভোটে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী ছিলেন। এখন তিনি দল ছাড়লেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা বলছেন। রাজ্যের উন্নয়নে বিজেপি যথেষ্ট উদ্যোগী নয়, তাই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত টুইট করে জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এ খবর জানার পরেই। কি বললেন তিনি, শুনুন। বিজেপি তো একটা বহমানতা, বহু রাজনৈতিক সংগঠন থেকে যায়, দলের হয়তো কিছু এসে যাবে না, কিন্তু তাহলে একজন কমাতো কমে পার্টিতে সবাইকে নিতে হবে। শুধু যারা রাজনীতি করেন সর্বক্ষণের কর্মী তারাই রাজনীতি করবেন, সমাজের অন্য স্তরের মানুষ রাজনীতি করবেন না, এটা তো ঠিক নয়। আমরা চাই এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় তার দল সর্বব্যাপী হোক, সর্বত্রগামী হোক, সমস্ত সমাজের মানুষের প্রতিনিধিত্ব যেন সেই দলের মধ্যে থাকে। আমরা সেই হিসেবেই বহু মানুষকে নিয়েছিলাম এবং সবাই যে ছেড়ে চলে গেছেন এটা বারবার প্রচার করা হচ্ছে সংবাদ মাধ্যমে, একের পর এক দল ছাড়ছেন, বিষয়টা ঠিক নয়। আমি চাই না উনি আমাদের দল ছেড়ে চলে যান এবং দল নিঃসন্দেহে ওনার সঙ্গে আবার কথা বলবেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে তার সম্পর্ক ত্যাগ করলেন কেন, কি ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। যে যারা বিজেপির সাথে যুক্ত থাকেন এই সমস্ত ফিল্ডের লোকেরা, তারা কিন্তু কোনো কাজ পান না। রুদ্রদা আছেন মাননীয়, তিনি আমাদের বিজেপির সাথে যুক্ত আছে, প্রায় 1 বছর ধরে উনি কোনো কাজ পাচ্ছেন না। এবং রুদ্রদা ভালো অ্যাক্টর না, ভালো অভিনেতা না, এটা যদি কেউ বলবে এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু এটা বাস্তবিকতা যে যারা বিজেপি করেন বা বিজেপির সাথে যে সমস্ত সেলিব্রিটিরা যুক্ত হন তাদেরকে এই টলিগঞ্জের নেতারা বাধ্য করেন কোনো কাজ না দিতে। দেখুন, এটাকে চাপ তো বলা যায় আর কি, যে একজন এত ভালো অভিনেতা তিনি 1 বছর ধরে কাজ পাচ্ছেন না। কাজ পাচ্ছিলেন না টলিউডে, এই কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষের প্রসঙ্গ টেনে আনলেন। শুধু রুদ্রনীল ঘোষ নন, দেখা গিয়েছিল বিধানসভা ভোটের আগে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্ণ মিত্র বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিধানসভা ভোটের খারাপ ফলের পর তথাগত রায় টুইট করেছিলেন। কি টুইট ছিল সেখানে? পায়েল, শ্রাবন্তী, পার্ণ এদের সবার সম্পর্কে তিনি লিখেছিলেন। দিলীপ, কৈলাস, শিবপ্রকাশ এই নামগুলো উঠে এসেছিল। আজ যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে তার সব সম্পর্ক ত্যাগ করার কথা টুইট করে জানালেন, তখন তথাগত রায় কি বলছেন, শুনুন। বিজেপি ছাড়লেন সেটা একদিকে প্রত্যাশিত, অন্যদিকে হলো যাকে ইংরেজিতে বলে গুড রিডান্স, অর্থাৎ চলে গেছেন তাতে হাঁপ ছেড়ে বাঁচা গেল। কবে যাবেন সেটাই নিয়েই চিন্তা ছিল। আর এই সমস্ত উৎপাদ বিজেপিতে যারা আমদানি করেছিলেন আশা করি তাদের শিক্ষা হবে। পরশুদিন দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে এ ব্যাপারটা কেন্দ্রীয় নেতাদের হাতেই ছিল, ওর কোনো হাত ছিল না। এই কেন্দ্রীয় নেতারা যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তারাই এই সমস্ত চুক্তি করেছেন। তারা যে ভুল করেছেন, এই হিমালয় প্রমাণ ভুল, সেটাই তারা স্বীকার করছেন বা সেটা তারা তাদের যে আমার যে আশঙ্কা ছিল এর সম্বন্ধে সত্যি প্রমাণিত হচ্ছে। এরপরে আশা করি তারা একই ভুল করবেন না। যেসব সেলিব্রিটিরা বিজেপিতে গিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিজেপি ছেড়েছেন। নবতম সংযোজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃণমূল কিভাবে দেখছে? তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। এখন কথা হচ্ছে যে বিজেপি যারা বিধানসভা ভোটের আগে
ডেকে ডেকে লোক নিয়েছিল, যোগদান মেলা, হাতে করে রোজ পতাকা দেয়া। তো তাদের সমস্যা এটা। এখন তারা যদি বলেন যে না গেলে সমস্যা নেই, তো বোকা বোকা কথা নয়। অ্যাকচুয়ালি বিজেপির ভেতরটা থাকার মতো কেউ নয়, আর কোনো সুস্থ লোক এই নেতৃত্বকে দেখে তারা কিন্তু সেখানে থাকবেন না। এই নীতি, এই নেতৃত্ব, ফলে এক একজন করে নিচ্ছেন। শুধু তো নেতা নেত্রীরা নন, তারা এমন লোক ডিসিশন নিচ্ছেন। সিটিং এমপি বাবুল সুপ্রিয় ডিসিশন নিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নানা রকম তারা ডিসিশন নিচ্ছেন। অনেকে কেউ তৃণমূলে আসছেন, কেউ হয়তো তৃণমূলে আসছেন না, এমনি বসে থাকছেন, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। কিন্তু বিজেপির সঙ্গে থাকা যায় না, এটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। ত্রিপুরার খবরে নজর রাখবো। ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূল, এই অভিযোগে ত্রিপুরায় আগরতলা থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকের নেতারা। গতকাল রাতের একটি ছবি আপনাদের দেখাতে চাইবো। আগরতলার 48 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। ভেঙে দিয়েছে বিজেপির লোকেরা আমার মা ক্যান্ডিডেট দেখে এখন বিজেপির লোকেরা এইসব করেছে। এটা হলো আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, এটা হলো আমাদের বিপ্লব দেবের শাসন, এটা হলো আমাদের বিপ্লব দেবের শাসন। ত্রিপুরা সেফ আছে, ত্রিপুরা খুবই সেফ আমাদের জন্য। ডেমোক্রেটিক কান্ট্রি, ইটস দ্য ডেমোক্রেটিক। তারপরে থেকে সে আমার শত্রু হয়ে গেল আর কি। এই যে জীবন্ত করে সবটা করছে। এই যে টিন ভাঙছে, প্রথম শুরু করছে এখান থেকে। এই সবটা কেন আমার মিসেস তৃণমূলের প্রার্থী হিসেবে এলাকা। এই যে সব ভাঙছে। এই যে ঝুড়ি, তারপরে এই যে ফুলের টব, তারপরে এই যে চেয়ার ভাঙছে দেখছেন। তারপরে এই যে বইপত্র অবস্থা, তারা তো বইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। পড়াশোনা যদি করতে তো এটা করলো নইলে। এই যে অবস্থা দেখুন। এই যে তারপরে থেকে সে আমার শত্রু হয়ে গেল আর কি। এই যে জীবন্ত করে সবটা করছে। আগরতলা পৌর নিগমের 48 নম্বর ওয়ার্ডে অপর্ণা বিশ্বাস তার বাড়ি ভেঙে, বাইক ভেঙে, সমস্ত বাড়িতে পেট্রোল ছিটিয়ে প্রায় আগুন লাগানোর মুহূর্তে তারা গিয়ে সব দৌড়ে গিয়ে বাথরুমে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে। বিজেপির হিংস্র হাইনার দল, এই নেতৃত্বরা সরাসরি মদতে করছে। ওরা ভেবেছে যা খুশি করবে। তবে মনে করি যে এটা পশ্চিমবঙ্গ নয়, যেখানে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা হচ্ছে, উচ্চতি হচ্ছে। ত্রিপুরা এই স্থিতি নেই কোথাও, অভিযোগ করতে হবে। এটা হচ্ছে সম্মানজনক পশ্চাৎ অপসারণের পদ্ধতি। ত্রিপুরায় জানে তৃণমূল কংগ্রেস কটা ভোট পাবে, এগুলি তারা জানে। ভোট টানতে তৃণমূল মিথ্যা অভিযোগ করছে বলছে বিজেপি, আর তৃণমূলের উপর একের পর এক হামলা হচ্ছে। এই অভিযোগে আজ বিক্ষোভ তৃণমূলের। আগরতলা থানার সামনে সুস্মিতা দেব রয়েছেন নেতৃত্বে, রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, আমরা সেই বিক্ষোভের ছবি দেখছি বা দর্শককে দেখাচ্ছি এই মুহূর্তে আগরতলা থানার সামনে যে বিক্ষোভ। সুস্মিতা দেব রয়েছেন, সেখানে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তারা? মূল অভিযোগের জায়গাটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ওপর গত কয়েকদিন ধরে একাধিকবার আক্রমণ হচ্ছে। গতকাল রাত্রিবেলা মহিলা প্রার্থীর বাড়িতে গিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে এবং বহু প্রার্থীর পরিবারের সদস্যদেরকেও বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছে। তো তারপরে পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না, এটাই হচ্ছে মূল অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই আগরতলাতে থানা এবং পুলিশ হেডকোয়ার্টারের সামনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা গিয়ে ত্রিপুরা পুলিশের আইজির সঙ্গে তারা ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন এবং যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় এবং যারা অভিযুক্ত তাদেরকে বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রার্থীদের যাতে যথাযথভাবে নিরাপত্তা তাকে নির্বাচনী প্রচার চলাকালীন সেই আবেদনই তারা করেছেন পুলিশের কাছে। ধন্যবাদ আবির। সুস্মিতা দেব নেতৃত্বে রয়েছেন এই বিক্ষোভের। কি বলছেন সুস্মিতা দেব, শুনবো।
সব প্রমাণ আছে কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরে আক্রমণ করছে। ত্রিপুরা পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের মারা হচ্ছে, লিডারদের মারা হচ্ছে, প্রার্থীদের মারা হচ্ছে, ওরা অ্যারেস্ট করে না কেন? আজকে বিপ্লব দেবের সরকার সমস্ত দেশে এবং বিশ্বতে বদনাম ত্রিপুরাতে যেটা চলছে, এটা আমরা ত্রিপুরা ইতিহাসে কোনোদিন দেখিনি। আজকে তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ হচ্ছে, আমরা পিছনে সরব না। কেন আক্রমণ হচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে, জনসমর্থন বাড়ছে, তাই বলেই তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ হচ্ছে। মানুষের উপরে কারোর যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তাহলে তখন সে কি করে? স্বৈরাচারী ব্যবস্থা নেয় এবং সন্ত্রাস তৈরি করে। তো সেই সন্ত্রাস তৈরি করে চারিদিকে ভাবছে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবে। সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। আমরা এরকম বহু, বাংলাতেও আমরা সিপিএমের অত্যাচার দেখেছি। আর ত্রিপুরাতে যে ধরনের বর্বরচিত অত্যাচার হচ্ছে, আমার মনে হয় আগামী দিনে মানুষকে, আমি আবার বলবো, যদি সাহস থাকে, গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে, তাহলে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিন, এই ধরনের অত্যাচার বন্ধ করুন। ফের একবার রাজ্যের খবর, আর্চি করে ডেপুটি সুপার এবার কাঠগড়ায়, তার বিরুদ্ধে অশালীনতার অভিযোগ। প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অভিজিৎ, কি অভিযোগ উঠছে? অত্যন্ত গুরুতর অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ত্রিদীপ মুস্তাফির বিরুদ্ধে। সেখানকারই 8 জন অ্যাসিস্ট্যান্ট সুপার, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, এবং এই 8 জন অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অধস্তন বেশ কয়েকজন কর্মচারী, যার মধ্যে ক্লার্করা রয়েছেন, তারা যেটা অভিযোগ করেছে যে ডেপুটি সুপার তিনি অত্যন্ত অশ্রাব্য ভাষায় তাদেরকে মাঝে মাঝেই কথা বলেন, এবং রাত 11টার পরে, ওয়ার্কিং আওয়ারের পরে, হাসপাতালের ওয়ার্কিং আওয়ারের পরে, রাত 11টার পরে বিভিন্ন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে তিনি ফোন করেন এবং অত্যন্ত অশালীন আচরণ করেন। এবং এই অভিযোগ করে তারা অভিযোগপত্র হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন, এবং পাশাপাশি সেই অভিযোগের প্রতিলিপি যারা পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য অধিকর্তা শিক্ষা দেবাশিস ভট্টাচার্যের কাছে। যদিও যে অভিযোগ তারা করেছেন সেখানে তারা বারবার করে বলেছেন অত্যন্ত অশ্রাব্য ভাষায় ডেপুটি সুপার তাদেরকে বিভিন্ন নির্দেশ দেন এবং বিভিন্ন সময় অশালীন আচরণ করেন, এবং ওয়ার্কিং আওয়ার পেরিয়ে যাওয়ার পর রাত 11টার পরে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে তিনি ফোন করেন। এটা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ বলেই চিহ্নিত করা হচ্ছে। অতনু, পাশাপাশি ডেপুটি সুপার তিনি যেটা জানিয়েছেন, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো ভিত্তি নেই, যারা অভিযোগ করেছেন তারা যেন প্রমাণ দেন। অতনু, ধন্যবাদ। ভয়ঙ্কর দূষিত যমুনা, বিষাক্ত সাদা ফেনায় ঢাকা পড়েছে নদী, তার মধ্যেই ছট পুজোর স্নান। দেখলে মনে হবে বরফ, আসলে বিষ, টক্সিক ফোম, বিষাক্ত ফেনা। নদীর নাম যমুনা। বিশেষজ্ঞদের বক্তব্য, নদীর জলে অ্যামোনিয়া এবং ফসফেটের পরিমাণ মাত্রা ছাড়ানোর জেরেই এই হাল। নদীর ধারে গেলে চোখ জ্বালা করছে, বাতাসে তীব্র ঝাঁঝালো গন্ধ, তার মধ্যেই ছটের স্নান, বিষাক্ত ফেনায় ভক্তির রস, ভক্তের ডুব। সর্বত্র দূষণ, রাজধানী দিল্লি শহরের এই অবস্থা দেখে চিন্তিত সাধারণ মানুষ, কিন্তু যাদের এ নিয়ে চিন্তিত হওয়ার কথা সম্ভবত তারা এখনো চিন্তিত নয়। আর সেই কারণেই এই দূষণেই স্নান করতে বাধ্য হবেন বহু মানুষ যারা ছট পুজোয় অংশগ্রহণ করবেন। क्या कर सकते हैं, इसी में नहाएंगे? हाँ इसी में नहाएंगे। मन में चिंता तो है सर, लेकिन मजबूरी है कि हमें करना पड़ेगा ये। দূষণ ও কোভিডের কারণে এবার দিল্লিতে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির কেজরিওয়াল সরকার, কিন্তু দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই। দুই রাজ্যের মাঝে বয়ে গিয়েছে যমুনা, সেখানে দূষণের বিষেই ছটের প্রস্তুতি। দূষণের একটা ফেনা, এতেই তো মানুষ স্নান করবেন। হ্যাঁ, এতে স্নান করবেন। কত মানুষ? और 1 लाख करीब होवे, 50,000 से 1 लाख करीब। पहले तो बहुत सफाई होता था यहाँ पे, लेकिन इसे 2-3 साल से देख रहे हैं कि ज़्यादा प्रदूषण होने के कारण से लोग काफ़ी आना भी कम कर दिया यहाँ पे। এই দূষিত জলে নেমেই পুজো দেবেন প্রায় লক্ষাধিক মানুষ। এখন পুরোটাই বলা যেতে পারে ভগবান ভরসা। ভিডিও জার্নালিস্ট বিনু বাসিলের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দিল্লি। শহরবাসীর জন্য সুখবর,
নববর্ষের শুরুতেই খুলে যেতে পারে টালা ব্রিজ। টালা ব্রিজ উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের লাইফলাইন। সংস্কারের জন্য প্রায় বছর দেড়েক বন্ধ, যার জেরে বেড়েছে ঝক্কি। ঘুরপথে যাত্রার ভোগান্তি কিন্তু এবার শেষের পথে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের পূর্ত ও সড়ক পরিবহন মন্ত্রী মলয় ঘটকের থেকে মিলেছে সুখবর। মন্ত্রী জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই টালা ব্রিজের কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। তারপর মার্চ এপ্রিলের মধ্যে সেই ব্রিজের উদ্বোধন করা হতে পারে। 4 লেনের এই সেতুর অ্যাপ্রোচ রোড তৈরির কাজ প্রায় শেষের মুখে। রেল লাইনের হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করছে না, অর্থাৎ 16ই নভেম্বর থেকেই খুলছে স্কুল। বিস্তারিত জানবো অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দীর্ঘক্ষণ স্কুল রিওপেন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি শেষে এইমাত্র জানিয়ে দিল, অর্থাৎ মামলাটির কোন রকম নির্দেশ ছাড়াই নিষ্পত্তি করলো, শুধুমাত্র 2-1টি পর্যবেক্ষণ রেখে। অর্থাৎ রাজ্যের বিজ্ঞপ্তি 29 অক্টোবর যেটি দেওয়া হয় সেই অনুযায়ী 16ই নভেম্বর স্কুল খুলছে, সেখানে কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করলো না। রাজ্য যেভাবে মেকানিজম সেট করেছে সেই মেকানিজমই 16ই নভেম্বর থেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4 শ্রেণীর ক্লাসের পঠন পাঠন শুরু হবে। তবে একটা জায়গা কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছে, কোনো পড়ুয়া, কোনো অভিভাবক বা কোনো শিক্ষক শিক্ষিকা বা স্কুলের কর্মচারী তারা যদি এই নির্দেশিকা মেকানিজমের ফলে অসুবিধায় পড়েন, সমস্যায় পড়েন, যেভাবে স্কুল চলছে, স্কুল খোলা হচ্ছে, তাহলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন রাখবেন এবং এই লিখিত আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি বিবেচনা করবে। অর্থাৎ যেভাবে 16ই নভেম্বর থেকে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্কুল খোলা হবে, সেটা খোলা হবে, হাইকোর্টে কোনো বাধা নেই। তবে এইভাবে স্কুল চলার ফলে কেউ যদি ভুক্তভোগী হয়, সেটা পড়ুয়া হতে পারে, সেটা শিক্ষক শিক্ষিকা হতে পারে বা কর্মচারীরা হতে পারে, তাহলে তারা লিখিত আবেদন রাখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই ক্ষেত্রে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ হন সেখানে আবেদন রাখা হবে এবং সেই আবেদনটা কিন্তু বিবেচনা করতে হবে। অর্থাৎ তাদের যে সমস্যাগুলো সেগুলো নিরসন করার জন্য সেটা বিবেচনা করতে হবে। এই একটা পর্যবেক্ষণের মধ্যে দিয়েই মামলাটা নিষ্পত্তি করা হলো কিছুক্ষণ আগেই। সব মিলিয়ে যেটা সব থেকে বড় খবর, যেটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বারবার জানাচ্ছেন যে অন্য রাজ্য এগিয়ে রয়েছে স্কুল খোলার প্রশ্নে, যেহেতু আমাদের রাজ্যে একটা পুজোর যে ছুটির আমেজ সেটা দীর্ঘক্ষণ ধরে চলে, তাই এ রাজ্য কিছুটা হলেও সময় পিছিয়ে এই পুজো ছুটির পর 16 তারিখ থেকে স্কুল খুলছে। ইতিমধ্যে 2 সপ্তাহ ধরে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ইতিমধ্যে সেগুলির প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং 5 ঘন্টা 50 মিনিটের বিদ্যালয়ের যে স্কুলের পঠন পাঠনের সময়সীমা সেটা তো রয়েছে, তার সঙ্গে 10 মিনিট রাজ্য সরকার অতিরিক্ত যোগ করেছে। এই কারণে প্রতিদিন কোভিড লার্নিং দেওয়া হবে, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা যে স্কুলে আসবে তাদের প্রতিদিন কোভিড সংক্রান্ত শিক্ষা বা লার্নিং দেওয়া হবে, যাতে তারা পাড়ায় বা বাড়িতে এলাকায় গিয়ে কোভিড সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করতে পারেন। কাজে রাজ্যের যে উদ্যোগ সেই উদ্যোগের মধ্যে সাধু উদ্যোগ রয়েছে একটা, অন্তত কলকাতা হাইকোর্ট মনে করলো। তাই 16ই নভেম্বর স্কুল খোলাতে সায় দিল কলকাতা হাইকোর্টও রাজ্যের বিজ্ঞপ্তি মেনে। যদি কেউ সমস্যায় পড়েন তারা লিখিত আবেদন জানাবেন, সেটা হাইকোর্ট বললো পর্যবেক্ষণ করতে, যারা সমস্যা পড়ে সেই বিষয়টা খতিয়ে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ অর্ণব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকের ভূমিকায় ক্ষুব্ধ নবান্ন। পড়ুয়াদের থেকে আসা আবেদনের 25%ই বাতিল করছে ব্যাংক। জানবো আরো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে আবেদনপত্র পাঠানো হচ্ছে ব্যাংকগুলিকে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 25% আবেদন বাতিল এবং ফেরত পাঠিয়ে দিচ্ছে একাধিক ব্যাংক। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর, যে প্রায় 48,000 আবেদন নথি যাচাই করে বিভিন্ন ব্যাংকের কাছে পাঠানো হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের তরফে, যার মধ্যে প্রায় 10,000-এরও বেশি আবেদন বাতিল ও ফেরত পাঠিয়ে দিয়েছে একাধিক ব্যাংক। এবং এই বাতিল এবং ফেরত পাঠানোর জন্যই ক্ষুব্ধ ব্যাংকগুলির ভূমিকার ওপর নবান্নের শীর্ষ মহল। যেটা সূত্রের খবর, যে তার জন্যই মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন এডিএমদের নেতৃত্বে প্রত্যেকটি জেলায় একটি করে নজরদারি কমিটি হবে, যে নজরদারি কমিটি মূলত খতিয়ে দেখবে এই যে আবেদনপত্র বাতিল করে দেওয়া হচ্ছে বা ফেরত পাঠানো হচ্ছে তা কারণ কেন। ব্যাংকগুলির তরফে কারণ দেখানো হচ্ছে যে ব্যাংকের যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠিতে পৌঁছাতে পারছে না আবেদনকারীরা।
সেই এই কারণ আদৌ যুক্তিযুক্ত কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই সেই কমিটি কাজ করবে। ব্যাংকের সঙ্গে একমত না হতে পারলে ফের পুনর্বিবেচনার জন্য ব্যাংকগুলির কাছে পাঠাবে রাজ্য, অন্তত তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখনো প্রায় 2300 মতো আবেদনকারীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু 10,000-এর মতো আবেদনকারীকে বাতিল এবং ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে চিন্তিত ও ক্ষুব্ধ নবান্ন। ধন্যবাদ সোমরাজ। এসআরএমই টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন, স্ট্রং মানে মাইথন। ভয়ঙ্কর দূষিত যমুনা, বিষাক্ত সাদা ফেনায় ঢাকা পড়েছে নদী, তার মধ্যেই ছট পুজোর স্নান। দেখলে মনে হবে বরফ, আসলে বিষ, টক্সিক ফোম, বিষাক্ত ফেনা। নদীর নাম যমুনা। বিশেষজ্ঞদের বক্তব্য, নদীর জলে অ্যামোনিয়া এবং ফসফেটের পরিমাণ মাত্রা ছাড়ানোর জেরেই এই হাল। নদীর ধারে গেলে চোখ জ্বালা করছে, বাতাসে তীব্র ঝাঁঝালো গন্ধ, তার মধ্যেই ছটের স্নান, বিষাক্ত ফেনায় ভক্তির রস, ভক্তের ডুব। সর্বত্র দূষণ, রাজধানী দিল্লি শহরের এই অবস্থা দেখে চিন্তিত সাধারণ মানুষ, কিন্তু যাদের এ নিয়ে চিন্তিত হওয়ার কথা সম্ভবত তারা এখনো চিন্তিত নয়। আর সেই কারণেই এই দূষণেই স্নান করতে বাধ্য হবেন বহু মানুষ যারা ছট পুজোয় অংশগ্রহণ করবেন। क्या कर सकते हैं, इसी में नहाएंगे? हाँ इसी में नहाएंगे। मन में चिंता तो है सर, लेकिन मजबूरी है कि हमें करना पड़ेगा ये। দূষণ ও কোভিডের কারণে এবার দিল্লিতে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির কেজরিওয়াল সরকার, কিন্তু দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই। দুই রাজ্যের মাঝে বয়ে গিয়েছে যমুনা, সেখানে দূষণের বিষেই ছটের প্রস্তুতি। দূষণের একটা ফেনা, এতেই তো মানুষ স্নান করবেন। হ্যাঁ, এতে স্নান করবেন। কত মানুষ? और 1 लाख करीब हो गए, 50,000 से 1 लाख करीब। पहले तो बहुत सफाई होता था यहाँ पे, लेकिन इसे 2-3 साल से देख रहे हैं कि ज़्यादा प्रदूषण होने के कारण से लोग काफ़ी आना भी कम कर दिया यहाँ पे। এই দূষিত জলে নেমেই পুজো দেবেন প্রায় লক্ষাধিক মানুষ। এখন পুরোটাই বলা যেতে পারে ভগবান ভরসা। ভিডিও জার্নালিস্ট বিনু বাসিলের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দিল্লি। শহরবাসীর জন্য সুখবর, নববর্ষের শুরুতেই খুলে যেতে পারে টালা ব্রিজ। টালা ব্রিজ উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের লাইফলাইন। সংস্কারের জন্য প্রায় বছর দেড়েক বন্ধ, যার জেরে বেড়েছে ঝক্কি। ঘুরপথে যাত্রার ভোগান্তি কিন্তু এবার শেষের পথে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের পূর্ত ও সড়ক পরিবহন মন্ত্রী মলয় ঘটকের থেকে মিলেছে সুখবর। মন্ত্রী জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই টালা ব্রিজের কাজ শেষ করার চেষ্টা হচ্ছে, তারপর মার্চ এপ্রিলের মধ্যে সেই ব্রিজের উদ্বোধন করা হতে পারে।